আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর এই কয়দিন গল্প দিতে পারিনি বলে অনেক দুঃখিত, কারণ আমি একটু ঢাকার বাইরে চলে গিয়েছিলাম, যার কারণে তোমাদেরকে আমি কোনো গল্প দিতে পারিনি আর কোনো আপডেটও জানাতে পারিনি, কারণ আমি একটু দেশের বাড়িতে গিয়েছিলাম। ওখানে এত নেটের প্রবলেম যে মানে আমি যে তোমাদেরকে কোনো আপডেট জানাবো আমি সেটাও পারছিলাম না, এই জন্য অনেক দুঃখিত। তো এখন থেকে চেষ্টা করব রেগুলার গল্প দিতে। তো চলো গল্পে চলে যাই। শুরু করছি সঙ্গীন প্রণয়াসক্তি পর্ব 24। লিখেছেন সুরাইয়া রাফা। পরন্ত বিকেলে মিইয়ে যাওয়া সূর্য কিরণ তীরের ফলার মতোই তির্যক আকার ধারণ করেছে। সেই তির্যক সূর্য কিরণের সোনালি আলোক রশ্মিটুকু আছড়ে পড়ছে নীলিমার দোতলা ভবনের ছাদে, যেখানে এই মুহূর্তে নির্দ্বিধায় নৃত্য করতে স্বয়ং নীলিমা। নাচে ওর বাধকতা নেই, শখ করেই নাচ শেখা, যেমনটা চারুকলায় গিয়ে আঁকাআঁকি ক্ষেত্রে। আব্বাজানের একমাত্র মেয়ে হয়, মেয়ের কোনোরূপ শখ আহ্লাদের ত্রুটি রাখেন না নীলিমার বাবা তাইব জামান। ছোটবেলা থেকে বাবার আহ্লাদ পেয়ে পেয়ে নীলিমাও হয়েছে একরোখা আর বড্ড পেয়ারা। যাকে দেবে তো হৃদয় উজাড় করে দেবে, আর যাকে দেবে না তাকে একরত্তিও না। পছন্দ অপছন্দের ক্ষেত্রেও একই স্বভাব নীলিমার, তবে বর্তমানে ওর অপছন্দের শীর্ষে রয়েছে সায়র। এক কথায় কৃত্তিককুঞ্জের সেই বিদেশি বাদরটা। অত নাম মনে রাখার সময় আছে নাকি নীলিমার? অপছন্দের শীর্ষ তালিকায় মানুষটা কথা ভাবতেই গিয়ে বিরক্তির চোখ মুখ কুঁচকে গেল নীলিমার। মনে মনে ভাবল, মানুষ এতটা বিরক্তিকর আর অসহ্য কী করে হতে পারে, কি করে? সায়রের কথা ভাবতে গিয়ে নীলিমা যখন বারবার নাচের মুদ্রায় ভুল করছিল আর চোখ মুখ খিচিয়ে সায়রের 14 গোষ্ঠী উদ্ধার করছিল, ঠিক তখনই বাড়ির সামনে স্ট্যান্ড করা বাইক দেখে চোখ আটকে গেল নীলিমার। ও নাচ বাদ দিয়ে এগিয়ে এসে ছাদের পাঁচিল ঘেঁষে দাঁড়াতেই দেখতে পেল সায়র দাঁড়িয়ে আছে। সায়রকে দেখে নীলিমা কটমটিয়ে বলল, এখন বুঝেছি, শনি তাকিয়েছিল বলেই তখন বারবার ভুল করছিলাম। আপাতত ওর দিকে তাকিয়ে নিঃশব্দে হাত নাড়ছে সায়র, আর সায়রের থেকে কিছুটা দূরে অন্যদিকে তাকিয়ে সিগারেট ফুটছে অর্ণব। নীলিমাকে উকি দিতে দেখি সায়র নিচ থেকে কথা ছুড়ল, উপরে আসবো কি? নীলিমাদের ছোট্ট বাড়ি, ছাদে আসার সিঁড়িটাও বাহিরের দিকে, যে কেউ চাইলেই ফট করে উঠে আসতে পারবে। আপাতত সেসব কথা বাদ, এই বাদুড়টা কী করে ওর ঠিকানা খুঁজে পেল সেটাই ভাবনার মোক্ষম বিষয় হয়ে দাঁড়িয়েছে নীলিমার মস্তিষ্কে। নীলিমাকে নিষ্প্রভ চোখে ধ্যানমগ্ন করে দাঁড়িয়ে থাকতে দেখে সায়র আর অনুমতির অপেক্ষা করল না। তরতর করে সিঁড়ি ডিঙিয়ে উঠে এলো নীলিমাদের ছাদে। সায়র উপরে এসে নীলিমার চুলে টোকা মারতেই ভ্রম ছুটে গেল নীলিমার। ও তৎক্ষণাৎ সায়রের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, বদমাশ পুরুষ, আপনি এখানে কি করছেন? আমাদের বাসার ঠিকানা বা খুঁজে পেলেন কি করে? সায়র একটা চমৎকার হাসি দিয়ে বলল, কি যে বলো না, আমার না হয় শ্বশুর বাড়ি, আর আমি খুঁজে পাবো না? সায়রের কথায় নীলিমার চোখ কপালে। ও হতবাক হয়ে বলল, আশ্চর্য, কে আপনার শ্বশুর? কেন, তোমার আব্বাজান? নীলিমা এবার মেকি হাসলো। সায়রের সাথে তাল মিলিয়ে বলল, ও তাই বুঝি, আমার আব্বাজান বুঝি আপনার শ্বশুর? তা একটা ডেকে পাঠাই, বলি তার একমাত্র জামাইকে একটুখানি জামাই আদর করে যেতে। সায়র নিজের শার্টের কলাটা পেছনে ঠেলে বলল, হ্যাঁ হ্যাঁ বলো, আই ইমপ্রেসিড। সায়রের কথা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে নীলিমা তৎক্ষণাৎ গলা ছেড়ে ডেকে ওঠে, আব্বাজান, শুনতেছেন? তৎক্ষণাৎ নিচতলা থেকে এক গুরুগম্ভীর কর্কশ আওয়াজ ভেসে এলো, কিতা হইছে আম্মাজান, ডাক পারতেছেন কেলা? নীলিমা আবারও চেঁচিয়ে বলে ওঠে, ছাদে আইয়েন, দেখে যান বেলা, আঙ্গো ছাদে বিদেশি বান্দর লাফাই আছে। কি কইতেছেন আম্মাজান এসব? লাঠি নিয়ে আসমুনি? না আব্বাজান, বাঁশ নিয়ে আহেন, আসলা বাঁশ। নীলিমার কথায় সায়র হতবম্বর হয়ে মুখ হাঁ করে দাঁড়িয়ে আছে। শেষমেশ হবু শ্বশুরের কাছে থেকে কিনা আছলা বাঁশ খাওয়ার হুমকি এলো। এই কেমন দোষী রে বাবা। নীলিমা মিটিমিটি হেসে আবারও গলা উঁচিয়ে কিছু বলবে, তার আগেই তড়িৎ বেগে এগিয়ে এসে আলতো হাতে ওর মুখটা চেপে ধরল সায়র। নীলিমার ডাগর ডাগর কৌতূহলী চোখের দিকে তাকিয়ে হিসিয়ে বলল, এই মেয়ে, তুমি কি সত্যি সত্যি আমাকে মার খাওয়ানোর প্ল্যান করছো নাকি?
নীলিমা সায়রের হাতের মধ্যে থেকে বোকা বোকা চোখে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। নীলিমার চোখের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ ফিক করে হেসে দিল সায়র। হাসতে হাসতে বলল, তুমি বুঝি বাড়িতে এইভাবে কথা বলো? ইটস সো ফানি ইয়ার। সায়রের কথা শুনে নীলিমার স্নান হয়ে যাওয়া উগ্র মেজাজটা আবারও তরতরিয়ে মাথায় চড়ে উঠল। ও সায়রকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, ভাষা নিয়ে মস্করা করলে সত্যি সত্যি আজ আব্বাজানকে দিয়ে আপনাকে শ্বশুরবাড়ি আসার শখ মিটিয়ে দিব, বলে দিলাম। সায়র চোখ ছোট ছোট করে সন্ধিহান গলায় বলল, তার মানে তুমি ঘুরিয়ে পেঁচিয়ে হলেও স্বীকার করছো যে আমি আমার হবু শ্বশুরের বাড়িতে এসে পড়েছি, তাই তো? নীলিমা কটকটিয়ে বলল, আপনি চাইছেন নাকি বলুন তো? সায়র দুষ্ট হেসে বলল, তেমন কিছু নয়, আপাতত একটু জামাই আদর খেতে চাচ্ছি, খাওয়াবে নাকি? নীলিমার রাগী নিঃশ্বাস ছেড়ে বলল, একটু দাঁড়ান, খাওয়াচ্ছি আপনাকে জামাই আদর। পরক্ষণে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল ও, আব্বাজান শুনতেছেন? সার বোধহয় কুক্ষণেও আশা করেনি যে নীলিমা আবারও চেঁচাবে। হঠাৎ এভাবে চেঁচিয়ে ওঠাতে সায়ের নিজেও ভড়কে গিয়েছে। ওদিকে ভিতরের সিঁড়ির থেকে ধাপ ধাপ আওয়াজ ভেসে আসছে। কেউ একজন এগিয়ে আসতে আসতে বলছে, আইতেছি আম্মা, বাঁশখান জোগাড় করতে দেরি হইয়া গেছে তো তাই। এই কথা শুনে সায়ের চোখ বড় বড় করে উপরওয়ালার নাম জপে বলে উঠল, হে খোদা, এই কাদের পালে পড়লাম আমি! যেমন মেয়ে তার তেমন বাপ। মেয়ে বাঁশ জোগাড় করতে বলল, অমনি বাপ বাঁশ নিয়ে হাজির। তাইব জামান সিঁড়িঘরের কাছাকাছি চলে আসাতে নীলিমা সায়র দিকে তাকিয়ে উদ্বিগ্ন সুরে বলল, এখনও দাঁড়িয়ে আছেন কেন? যান না, আব্বা দেখে ফেললে খবর আছে। সায়র নিচে যেতে যেতে অভিমানী সুরে বলল, আব্বাজানকে বাঁশ দিতে ডেকে এনে এখন আর দরদ দেখাতে হবে না, আসছি, বাই। সন্ধ্যা থেকে তীব্র বর্ষণ, বৈশাখী ঝড়ের তাণ্ডবে মুখরিত চারিপাশ। রৌদ্রের খা খা বিকেলের ইতি টেনে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এই বুঝি জ্যৈষ্ঠের পূর্বাভাস। পুরো ঢাকা শহরে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে। যায় দরুন, চারিদিকে ধোঁয়াশা আর মানব শূন্য। সেই শেষ বিকেল থেকে বাংলা একাডেমির গেটের কাছে দাঁড়িয়ে আছে ওরু, অথচ এখন সন্ধ্যা পেরিয়ে জলোচ্ছ্বাসিত রাত। অনুর বিয়ের কত কত আয়োজন, মন খারাপের বশরা সব কিছুকে একপাশে ঠেলে সকাল সকাল বাংলা একাডেমিতে এসেছিল ওরু। এর কারণ আজকে ওর প্রথম লেখা সাবমিট করার শেষ দিন ছিল। পুরো উপন্যাস নয়, একাংশ মাত্র। কৃতিকের 1000 মাইল দূরত্ব যখন ওরুকে খুব পোড়াতো, একাকিত্বের যন্ত্রণায় ডুবিয়ে দিত, সে সময়টাতে এক সমুদ্র যন্ত্রণায় হাবুডুবু খেতে খেতে একাডেমির সবার উৎসাহ লেখা শুরু করেছিল ওরু। পুরোপুরি শেষ না হলেও যতটুকু লেখা হয়েছে সেটাই আজ জমা দিতে আসা। প্রতীক্ষা একটাই, প্রথমবার না হলেও কয়েকবার চেষ্টা করলে প্রকাশনীদের নজরে আসলেও তো আসতে পারে। কিন্তু দিন শেষে কি হলো? বৃষ্টির মাঝে পুরো দস্তর আটকে পড়ল ওরু। শেষ বিকেলে যখন ঝুম বৃষ্টি নামলো, তখন রিক্সা কিংবা গাড়ি নিয়ে একে একে সবাই একাডেমি থেকে বেরিয়ে যাচ্ছিল। ওরুর বুদ্ধি বরাবরই কম, কিংবা বেশি বলেই বারবার ভুল করে বসে থাকে মেয়েটা। আজও সেটাই হলো। ঝুম বৃষ্টির মাঝে ওরু আর রিক্সা নিল না। মনে মনে ভাবলো, বৈশাখের ঝড় একটু বাদই থেমে যাবে নিশ্চয়ই। কষ্ট করে খানিকটা দাঁড়িয়ে থাকলে বৃষ্টি কমার সাথে সাথে রিক্সা, সিএনজি সব হাতের কাছে পাওয়া যাবে। এখন গায়ে বৃষ্টি লাগিয়ে কি লাভ শুধু শুধু? কিন্তু বলে না, অভাগা যেদিকে যায় দুকুল শুকিয়ে যায়। ওর ক্ষেত্রেও সেটাই হলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে নিশুতি রাতে ছেয়ে গেল ধরণী। তবুও বৃষ্টি তো কমলই না, উল্টো ঝড়ের তাণ্ডবে চারিদিক লণ্ডভণ্ড। একাডেমির গেট বন্ধ হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে। চারিদিকে মানুষ তো দূরে থাক, একটা নেড়ি কুকুরেরও আওয়াজ নেই। রাস্তায় অবশিষ্ট সোডিয়াম নিয়ন আলোটুকু তির্যক আলো ছড়াচ্ছে চারিপাশে। তবে ঝড়ের তাণ্ডবে সেটাও ক্ষীণ মনে হচ্ছে। প্রথমে ঝুম বৃষ্টি, আর এখন দানবীয় ঝড়। বিদ্যুতের ঝলকানিতে ক্ষণে ক্ষণে গর্জে উঠছে আকাশ, তার উপর ঘূর্ণিবায়ু। ওরুর মনে হচ্ছে এই দুর্যোগের মাঝে আশেপাশে জড়বস্তুর মতোইও নিজেও উড়ে গিয়ে অন্য কোথাও ছিটকে পড়বে। কারণ বাতাসের তাণ্ডব ওরুর রোগা পাতলা তনু শরীরটা ভেঙে চুরে যাওয়ার উপক্রম। ঝড়ের সাথে তাল মিলিয়ে বারংবার গগন কাঁপানো বিকট বজ্রপাতে কেঁপে উঠছে ওরু। ঝড় বৃষ্টি যাও সহনীয় ছিল, কিন্তু এই বজ্রপাতের আওয়াজ ওরুর কলিজা গিয়ে লাগছে। মনে হচ্ছে এখনই ওর মাথায় উপড়েই এসে পড়ল বুঝি ভয়ঙ্কর বিদ্যুতের হুলকাখানে।
এই ঝড়ের মধ্যে একা একা এমন নিস্তব্ধ পরিবেশে দাঁড়িয়ে থাকতে থাকতে তীব্র ভয়ে আর আতঙ্কে অরুর গলা শুকিয়ে কাঠ, বুকের কাছটা হাঁপুড়ের মতো উঠানামা করছে, মাথাটা ঝিমুনি দিয়ে উঠছে ক্রমশ। গেটের সামান্য সরু ছাউনি ওকে বৃষ্টি কিংবা বজ্রপাত কোনো কিছুর হাত থেকে রক্ষা করতে পারছে না। প্রকৃতির এমন দানবীয় বিধ্বংসী রূপ দেখে অকস্মাৎ বসে পড়ে, কানে দুহাত দিয়ে শব্দ করে কেঁদে উঠল অরু। বসার সঙ্গে সঙ্গে এক তীব্র ঝলশ্বাসের ছাট এসে আছড়ে পড়ল ওর চোখে মুখে। এমতো অবস্থায় না চাইতো আতঙ্কে চিৎকার দিয়ে উঠল অরু, মা! ভয় করছে। চারিদিকে প্রলয়ঙ্কারী ঝড়ের তাণ্ডব। না চাইতেও কৃতিকের চেহারাটা বারবার ভেসে উঠছে অরুর মানসপটে। অথচ অরু জানে কৃতিক যেই পরিমাণ রেগে আছে, আজ ভয় পাওয়ার তো দূরে থাক, অরু মরে গেলেও কৃতিক নিজের জিদ খুনিয়ে ওকে নিতে আসবে না। কৃতিক যদি অরুর খোঁজ করত কিংবা অরুর জন্য কোনোরূপ চিন্তাই হতো ওর মনে, তাহলে তো যখন ঝড় শুরু হলো তখনই নিতে আসতো, এত দেরি করতো না নিশ্চয়। ওরও বারবার ভুল প্রমাণিত হয়, মিথ্যে আশায় বুক বাঁধে। মানুষটা ওর উপর রেগে আছে জেনেও তার পথ সে বসেছিল। এবার হলো তো, ঝড় বৃষ্টির তাণ্ডবে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল, অথচ ওরকে নিতে কেউ এলো না, কেউই না। এই পর্যায়ে এসে অনুর মনে হচ্ছে ও আসলেই খুব একটা গুরুত্বপূর্ণ কেউ নয়, কৃতিকের জীবনে তো অন্তত নয়। কিছু অযাচিত ভাবনার পড়তে পড়তে আকাশে প্রকাণ্ড গর্জনে আবারও কম্পিত কণ্ঠে চিৎকার দিয়ে উঠল অরু। চিৎকার দেওয়ার পরপরই গা ছেড়ে ডুকরে কেঁদে উঠল অরু, কাঁদতে কাঁদতে বলল, আমি বাড়ি যাব, আমি মায়ের কাছে যাব, আপার কাছে যাব। কোথায় তুমি যান কৃতিক? এই বিদ্যুতের আলোতে আমার খুব ভয় করছে। আবারও মুখের উপর জলোচ্ছ্বাসের ছাট পড়ার সঙ্গে সঙ্গে আহাজারি বন্ধ হয়ে গেল অরুর। মনে হচ্ছে চারিদিকে শত্রুদল ঘিরে রেখে আছে অরুকে। অরু একটা টুস শব্দ করলে আবারও ওকে মারতে এগিয়ে আসবে ওরা। সেই ভেবে ভয়ের চোটে শুকনো ঢোক গিলে চুপসে গেল মেয়েটা। অরুর এখন সন্দেহ হচ্ছে কাল সকাল অবধি আদৌ বেঁচে থাকবে তো। এইটাই ছিল মূর্ছা যাওয়ার আগে অরুর শেষ ভাবনা, কারণ অরুর এখন মনে হচ্ছে ও চেতনা হারাবে খুব শীঘ্রই। তবে হারালো না। গল্পের পেছনেও যেমন গল্প থাকে, তেমনি অরুর ছোট্ট মস্তিষ্কের ভাবনা যেখানে গিয়ে শেষ হয়, কৃতিকের ভাবনা সেখান থেকে শুরু। অরুর আধো আধো চোখজোড়া শেষবারের মতন যখন চারিদিকে কাউকে খুঁজে না পেয়ে সর্বশান্ত, ঠিক সেই সময় দিশেহারা কণ্ঠে পেছন থেকে চিৎকার দিয়ে ওকে ডেকে উঠল কেউ, অরু! চেনা পরিচিত আন্তরিকতা জড়ানো পুরুষালী কণ্ঠস্বরটা কর্ণগহরে পৌঁছাতে অকস্মাৎ পেছনে চাইল অরু। ক্ষণিকের বিদ্যুৎ হুলকানির আলোয় দেখতে পেল ঝড়ের মাঝে ফুল ফরমাল গেটাপে বৃষ্টিতে ভিজে জুবুদুবু হয়ে ওর সামনেই দাঁড়িয়ে আছে ওর স্বামী, ওর ব্যক্তিগত পুরুষ, ওর বদমেজাজি লোকটা, ওর জায়ান্ট কৃতিক। কৃতিক এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজিয়ে যাচ্ছে, কিন্তু ওরও এক নজর কৃতিকের মুখশ্রী পরক করেই মাথাটা নুয়ে তীব্র অভিমানে খুনখুনিয়ে বাচ্চাদের মতো কেঁদে উঠল। ওর কান্নারা কৃতিকে স্পষ্ট জানান দিচ্ছে, আরও আগে কেন এলে না? তুমি জানো আমি কতটা ভয় পেয়েছি। কৃতিকের ঠান্ডার ধাঁচ আছে, একটুতেই ঠান্ডা লেগে যায়। তার উপর ঝড় বৃষ্টির মাঝে শাপলা চত্বরে জ্যামে পড়ে গাড়িটা ওখানেই ফেলে রেখে হেঁটে হেঁটে এত দূর এসেছে। এখন আবার তার ছোট্ট বউটা অভিমান করে বসে আছে, তাই কয়েক দফা হাঁচি দিয়ে অরুর কাছে এগিয়ে গেল কৃতিক। প্রথমে অরুর ব্যাগটা নিজের গলায় ঝোলালো, তারপর একটানে অরুকে কোলে তুলে নিয়ে হাঁটা দিল ঝড়ের মাঝেই। এখনও আগের মতোই ঝড় হচ্ছে, গগন কাঁপানো বজ্রপাতে কম্পিত হচ্ছে ধরণী, অথচ অরু একটুও ভয় পাচ্ছে না। কি আশ্চর্য! ভয়ের বদলে এখন ওর মাথায় যেটা ঘুরপাক খাচ্ছে তা হলো কেবলই অভিমান। অভিমানের তোপে হৃদয়টা শক্ত হয়ে আছে ওর। অগত্যাই কৃতিকের কোলে বসে সেটারই বহিঃপ্রকাশ ঘটালো অরু। নিজের ছোট ছোট কোমল হাতে ওর চওড়া বুকে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে ঠোঁট ফুলিয়ে বলে ওঠে, ছেড়ে দিন, যাব না আপনার সাথে, আমি একাই যেতে পারবো। কৃতিক নিজের হাঁচি সংবরণ করে বলল, বেবি দেখ, আমার ঠান্ডা লেগে গিয়েছে, যা বলার বাড়িতে গিয়ে বলিস, আমাকে মারিস তখন আমি কিচ্ছু বলবো না, চুপচাপ সহ্য করব। কিন্তু এখন আমি তোর রাগ ভাঙাতে পারবো না, অলরেডি অনেক ভিজেছি। আমার নিউমোনিয়া হলে তখন কিন্তু তুই সব থেকে বেশি কান্নাকাটি করবি। কৃতিকের ইমোশনাল ব্ল্যাকমেল
অরু চুপ হয়ে যেতে বাধ্য হয়। অগত্যা কৃতিকের গলা জড়িয়ে ধরে চুপচাপ ফুপাতে থাকে অরু। অতঃপর হেঁটে মেইন রাস্তা গিয়ে তবেই একটা সিএনজি দেখা পায় ওরা। সেটাকে বলে কয়ে ডাবল ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই তবেই কৃত্তিক কুঞ্জের রাস্তা ধরানো হলো। কৃত্তিক একা থাকলে হয়তো এত কসরত করতে যেত না, মূলত অরুর সেফটির জন্যই এত খাটুনি। রুমে এসে কোল থেকে নামিয়ে দিতেই উড়ো এক ছুটে বারান্দায় চলে যায়। পুরো রুম অন্ধকারে ছেয়ে আছে, বাইরে তীব্র বর্ষণ। অরু কৃত্তিক দুজনেই বৃষ্টিতে ভিজে একাকার, অথচ অরুর রাগের চোটে আবারও ছুটে বেলকনিতে চলে গেল। কৃত্তিক আলো জ্বালানোর প্রয়োজন বোধ করল না, বরং দ্রুত হাতে দরজা লক করে অরুর তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে গেল বারান্দার কাছে। অরু বৃষ্টির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ওর পরনে ভেজা টপস আর স্কার্ট। কৃতিকের ইন করা সফেদ শার্টটাও ভিজে শরীরের সাথে লেপ্টে রয়েছে। ও সেসবের পরোয়া করল না, উল্টে এগিয়ে গিয়ে অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে পিছন দিকে থেকে অরুর ভেজা চুল ক্রমাগত চুমু খেতে খেতে কাতর গলায় বলল, আই এম সরি হার্টবিট, ইটস মাই ফল্ট। আর কখনো এমন হবে না, কখনো তোমাকে এতটা কষ্ট দেব না। কালকের জন্য আই এম রিয়েলি সরি। আর আজ আমি বুঝিনি তুমি এতটা ভয় পাবে, তাহলে আর জ্যামে বসে সময় নষ্ট করতাম না, তখনই হাঁটা ধরতাম। একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে কৃতিক অরুকে তুমি করে ডাকছে, তার উপর এইভাবে কাকুতি মিনতি করে সরি বলছে। অরু কল্পনাতেও হয়তো কৃতিকের এই রূপ আবিষ্কার করেনি কোনোদিন, অথচ আজকে এসব অরুর চোখের সামনে ঘটছে। ভালোবাসা মানুষকে কতটা দুর্বল আর কতটা অপারক বানিয়ে দেয় তার জলজ্যান্ত প্রমাণ জাইন কৃতিক। কাল নিজেই রাগ করলো আর আজ নিজেই সরি চাচ্ছে। কৃতিকের এহেন ভালোবাসার মাখামাখি আওয়াজে নিজেকে সামলে রাখতে পারল না অরু। কোনোরূপ ছলচাতুরি না করে কৃতিকের দিকে ঘুরে ওর চওড়া ঢেউ খেলানো বুকে মাথা এলিয়ে ডুকরে কেঁদে উঠল ও। কাঁদতে কাঁদতে কৃতিকের ভেজা শার্টটা খামচে ধরে বলল, আমি ভেবেছিলাম আপনি আজ আর আসবেন না, ওই ঝড়ের মাঝে মরে পড়ে থাকবো আমি। কৃত্রিম গ্রীবারটা নিচে নামিয়ে এক হাতে অরুর ভেজা চুলগুলো কানে গুজে দিতে দিতেই হাসকি টানে বলল, না এসে কি করে থাকতাম, আমার আত্মাটা যে তোর মাঝে। হাজারবার বিচ্ছেদের পরেও উপসংহারে আমি তোকেই চাই অরু, শুধু তোকে, নো ওয়ান এলস। অরু আবারও ঠোঁট কামড়ে কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে বলে, কি আছে আমার মাঝে, কেন এত ভালোবাসা? কৃত্তিক ঠোঁট উল্টে নির্বিকার ভঙ্গিতে বলল, জানি না তো, তবে হ্যাঁ, একটা জিনিস আছে যা আমার এখনই চাই, রাইট নাও। মুহূর্তে কৃত্তিকের কথার ধরন পাল্টে গিয়েছে, কণ্ঠে ভর কাছাকাছি আসার প্রখর আকুতি, তা অরু স্পষ্ট টের পেয়েছে। টের পাওয়ার দরুন কৃত্তিকের কাছ থেকে ছুটে গিয়ে কয়েক কদম দূরে সরে গেল অরু। অরু দূরে সরে যাওয়াতে কৃত্তিক খানিকটা বিরক্ত হয়ে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে? অরু মুখ কাচুমাচু করে বলল, আপনাকে ভয় করছে, সেবারের মতন যদি আমাকে হ্যান্ডকাফ। অরুর কথা শেষ হওয়ার আগেই ওর হাতে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে ঘুরিয়ে নিয়ে এলো কৃত্তিক। অতঃপর ওর লম্বা চুলগুলো সরিয়ে আলতো হাতে অরুর ওড়নাটা টেনে খুলতে খুলতে বলল, এখানে হ্যান্ডকাপ কোথায় পাবো বল? শুধু একটা কথা শুনবি, তাহলেই হবে। অরু আবারও কৃত্তিকের দিকে সরে তাড়াহুড়ো পায়ে বেতের সোফায় গিয়ে বসে পড়ে। অরুর কাণ্ডে এবার বিরক্ত হয়ে গেল কৃত্তিক। কিছুটা ধমকে উঠে বলে, কি হয়েছে, ডাকাচ্ছিস কেন আমাকে? অরু অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো কৃত্তিকের পানে। ওর ঠোঁট যুগল তীর করে কাঁপছে, চোখের কটর নতুন উদ্যমে ভিজে উঠেছে অশ্রু জলে। এমন একটা মুহূর্তে অরুকে কাঁদতে দেখে কৃত্তিক এগিয়ে গিয়ে ওর পাশে বসে, অরুকে নিজের অরুর উপর বসিয়ে গভীর গলায় শুধালো, আমার টাচ খারাপ লাগছে, চলে যাব আমি? অরু মাথা নুয়ে না সূচক মাথা নাড়ালো। কৃত্তিক বলল, তাহলে কাঁদছিস কেন, ওয়াই? অরু এবার মুখ খুলল, ঠোঁট ফুলিয়ে বলল, সবাই বলে আমি শুকিয়ে গিয়েছি, আগের মতো সৌন্দর্য নেই আমার, ভয় হচ্ছে এখন আপনি যদি আমাকে অসুন্দর আবিষ্কার করেন, আমার উপর আপনার অনীহা চলে আসে, তখন? কৃত্তিক দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়ে কেন তার অবসেশনটা বুঝতে পারে না কে জানে। ওরও সুন্দর অসুন্দর শুকিয়ে গেল না মোটা হলো
তা নিয়ে কৃতিকের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তার চেয়েও বড় কথা, সৌন্দর্য বিশ্লেষণ করা তো দূরে থাক, অন্য মেয়েদের দিকে ওই চোখে তাকানোর মতো ধৈর্য নেই কৃতিকের। কি করেই বা থাকবে? এক ওরুকে দেখতে দেখতেই তো ওর জীবন পার হয়ে গেল। কৃতিক চুপচাপ বসে আছে দেখে ওরু নাক টেনে পেছনে তাকিয়ে শুধালো, রাগ করেছেন? কৃতিক হ্যাঁ না কিছুই বলে না, কোনোরূপ ওয়ার্নিং ছাড়াই একটানে ওরুর সম্ভবটুকু খুলে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে, সাথে নিজের শার্টটাও। তারপর ওকে কোলে নিয়ে বেডের দিকে এগিয়ে যেতে যেতে বলে, আজ আমিও দেখব কি কমতি আছে তোর মাঝে, যা আমাকে উন্মাদ করে দিতে ব্যর্থ। জান কৃতিক যদি তোর সৌন্দর্যের আবিষ্ট হয়ে তোর মাঝে ডুব দেওয়ার জন্য একবার উন্মাদ হতে পারে, তবে পৃথিবীর সৌন্দর্যের মাপকাঠি তুই তুলনাহীন বেবি। আমাকে যতদিন এভাবে উন্মাদ করতে পারবি, ঠিক ততদিন তুই অতুলনীয় সৌন্দর্যের আবৃত থাকবি। আর বারবার সেই সৌন্দর্যের সবটুকু পরম আবেশে আহরণ করব আমি, শুধুই আমি। ইউ ক্যান মার্ক মাই ওয়ার্ড। কৃতিকের এত ভারী ভারী কথা বোঝার সাধ্য নেই অরুর। আপাতত ও এসব বোঝার অবস্থাতেও নেই। স্বামীর কাছ থেকে পাওয়া মিষ্টির যন্ত্রণা এলোমেলো অরু, সেই সাথে পরিপূর্ণ ও। বর্ষণের শেষ রাতে অরুর চোখের কার্নিশে বেয়ে আবারও গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা তপ্ত নোনাজল। তবে এই জলে দুঃখ ছিল না, ছিল একরাশ ভয়াভয় পূর্ণতা। বৈশাখী ঝড়ের তাণ্ডব শেষ আজ সকাল সকালে সূর্যি মামার দেখা মিলল পূর্বের আকাশে। দক্ষিণের জানালাটা হাট করে খুলে রাখায় সূর্যের আলোয় ফকফক করছে চারিপাশ। তীক্ষ্ণ আলোতে খুব সকালে ঘুম ছুটে গেল অরুর। ঘুম ছুটে যাওয়ার কিছুটা আড়মোড়া ভেঙে চারিদিকে চোখ ঘোরাতেই ও নিজেকে আবিষ্কার করলো কৃতিকের শরীরের নিচে। কৃতিক উপর হয়ে অরুর বুকে মাথা রেখে দুহাতে অরুর কোমর জড়িয়ে ধরে নির্বিঘ্নে ঘুমাচ্ছে। অরু ঘুমো ঘুমো চোখের লাজুক হেসে খানিকক্ষণ কৃতিকের সিল্কে চুলের ভাঁজে হাত বোলালো, তারপর আস্তে করে রয়ে শয়ে উঠে গেল বিছানা থেকে। শরীরটা ব্যথায় টনটন করছে, মনে হচ্ছে অতি শীঘ্রই জ্বর আসবে। অরু সেসব ব্যথাকে পাত্তা দিল না। বিশাল হাই তুলে খাট থেকে নেমে ধীরপায়ে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। মেঝেতে এখনো ওদের ভেজা জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। অরু সেদিকে এক নজর পরখ করে, চোখ ঘুরিয়ে আয়নায় তাকালো। ওর পরনে কৃতিকের গ্রে রঙের ওভারসাইজ টি শার্ট। কাল গভীর রাতে এলিসাকে কল দিয়ে নিজের ক্লোজেট থেকে কিছু জামা কাপড় এনেছিল কৃতিক। ওরু আবার তাতেও ভাগ বসিয়েছে। ট্রাউজারটা কৃতিককে দিলেও টি শার্টটা নিজেই পরে নিয়েছে, আর এখন সেটাকে নাকের কাছে নিয়ে বারবার নাক টেনে সুঘ্রাণ নিচ্ছে। ওর পছন্দের স্যান্ডালউড পারফিউম, মন মাতানো সুঘ্রাণ। কিসের ঘ্রাণ নিচ্ছি সেভাবে? কৃতিকের ঘুমন্ত হাসকি সুরে লাফিয়ে উঠল অরু। চকিতে পিছনে চেয়ে দেখল হেডবোর্ডের হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে আছে কৃতিক। অরু নিজের কাণ্ডে এড়াতে এগিয়ে গিয়ে নিজের কাল শিটে কলার বোনগুলো দেখিয়ে অভিযোগী সুরে বলল, দেখুন তো কি করেছেন কাল রাতে, সব জ্বলে যাচ্ছে। কৃতিক দুহাত বাড়িয়ে দিয়ে বলল, বুকে আয়। অরু গেল। কৃতিক অরুর গলায় কয়েক দফা চুমু খেয়ে বলল, কমে যাবে, অ্যান্টিসেপ্টিক লাগিয়ে নিস। অরু ঠোঁট ফুলিয়ে বসে আছে, কোনো কথা নেই। কৃতিক অরুকে বাহুর মধ্যে নিয়ে পকেট থেকে দুটো আংটি বের করলো। একটাতে পাথর বসানো, পাথরের চিকচিক দেখে মনে হচ্ছে দামি কোনো হিরে। অন্যটা শুধু হোয়াইট গোল্ডের গোলাকার রিং। কৃতিক একটা রিং নিজের আঙ্গুলে পরে অন্যটা অরুর অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। অরু চিকচিক করতে থাকা হাতের আংটিটা নাড়িয়ে চড়িয়ে শুধালো, এটা কেন? কৃতিক বলল, তুই যে বিবাহিত তার প্রমাণ। তাছাড়া বিয়ের পর থেকে এত এত ঝামেলা যে তোকে একটা আংটি কিনে দেওয়ার সুযোগও হয়নি আমার, তাই কাল শপিংয়ে গিয়ে কিনে ফেললাম। পছন্দ হয়েছে? ওরও মুচকি এসে জবাব দিল, খুব। তাহলে চুমু খা। কৃতিকের কথায় ওরও ভরকে গিয়ে বলল, কি? চুমু খেতে বলেছি তোকে। আমার টাইম নেই ওরু, যেতে হবে। সায়র আর অর্ণবের কল করতে করতে ফোনের মাথা খেয়ে ফেলছে। এই রুমে এভাবে দেখে ফেললে হুলস্থল লাগিয়ে দেবে ওরা দুজন। তুই কি চাস আমাদের এইভাবে দেখে ফেলুক ওরা?
অরু শুকনো মুখে না সূচক মাথা নাড়ল। কৃতিক পুনরায় বলল, তাহলে যা বলছি তাই কর, দ্রুত। অরুর আর কী বা করবে? স্বামীর মোহদয়ক খুশি করার এক আকাশ ইচ্ছাস্বরূপ ছোট্ট করে হামি দিয়ে দিল গালে। কৃতিক অরুর কপালে বেশ কয়েকটা চুমু খেয়ে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, ডোন্ট ফরগেট টু টেক ইয়োর পেন কিলার বেবি। ফ্রেশ হয়ে এসে কৃতিকের টি শার্ট ছেড়ে মাত্র নিজের জামা কাপড় গায়ে চড়িয়েছে অরু। ওড়নাটা এখনও নেয়নি, যার তরুণ গলার দাগগুলো স্পষ্ট দৃশ্যমান। অরু সেগুলোতে আলতো হাতে অ্যান্টিসেপ্টি লাগাচ্ছিল। ঠিক তখনই হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে অনু। ভেতরে আসতে আসতে অনু বলে, শুনেছিস রূপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাও কাল রাত থেকে। অরু হাতের কাজ রেখে ঘুরে দাঁড়িয়ে বলল, কি বলিস আপা? অনু আর কথা আগানোর সুযোগ পেল না, উল্টো চোখ ছোট ছোট করে অরুর দিকে সন্দিহান হয়ে তাকিয়ে বলল, কাল রাতে কৃতিক ভাইয়া তোর রুমে ছিল? আপার প্রশ্নে অরু হা না কিছুই বলল না। ধরা খেয়ে যাওয়ার চোরের মতো শুধু উপর নিচ মাথা ঝাঁকালো কিছুক্ষণ। অনু দীর্ঘশ্বাস ছিঁড়ে সাবলীল ভঙ্গিতে বলে, জানি কাল আমি কৃতিক ভাইয়াকে কল করেছিলাম, তুই বাড়িতে ফিরছিলি না দেখে। কাল সারা রাত বৈশাখী ঝড় দানবীয় তাণ্ডব চালিয়েছে পুরো শহর জুড়ে। রাস্তাঘাটের বেহাল দশা, গাছপালা উপড়ে পড়ে বিভিন্ন লেনের যান চলাচল বন্ধ। অতিরিক্ত বৃষ্টিপাতে পুরো কৃত্তিককুঞ্জ ফ্যাকাশে রূপ ধারণ করেছে। থোকায় থোকায় বাগান বিলাসগুলো ঝরে পড়ে আছে পিচে ঢাকা ফ্রন্ট ইয়ার্ড জুড়ে। অনুসন্ধিহান দৃষ্টিপাত এড়াতে লাজুক অরু খোলা জানালা গলিয়ে বাইরে চেয়ে আছে সেই তখন থেকে। সারা রাত ঝড়ের তোপে কেমন নেতিয়ে পড়েছে সৌন্দর্য বর্ধক গাছপালাগুলো। আজ সূর্য উঠেছে, গাঢ় তার সোনালি কিরণ। খুব সম্ভবত দুপুর গড়াতেই গাছগুলো আবার আগের রূপ ধারণ করবে। এই মুহূর্তে অনুর নিজেরও বেশ ইতস্ত বোধ হচ্ছে অরুর সাথে কথা বলতে কি বলে ফেলেছে। ওই জন্যই তখন থেকে ওদের মাঝে পিনপতন নীরবতা বিরাজমান। এই অস্বস্তিদায়ক মুহূর্তটাকে কোনো মতে এড়িয়ে যাওয়ার দরুন হাতের আঙ্গুলে ওড়না পেঁচাতে পেঁচাতে অনুই ডেকে উঠল প্রথমে। বলছিলাম যে অরু, মানে বলছিলাম, আপা আজকে তোদের প্রি ওয়েডিং পার্টি না? রাতে কত মজা হবে বলতো? অনুকে কথা বাড়ানোর কোনোরূপ ফুসরত না দিয়ে পিছন তাকিয়ে ফট করে কথাটা বলে উঠল অরু। ভাবটা এমন যেন ও নিষ্পাপ একটা বাচ্চা, বিয়ে বাসর কিংবা জায়নকৃতিক এসবের কোনোদিন নামও শোনেনি। অরুর কথায় স্বস্তি পেল অনু। তৎক্ষণাৎ হ্যাঁ সূচক মাথায় নাড়িয়ে বলল, হ্যাঁ এলিসা আপুরা আয়োজন করছে শুনলাম। আমাদের দেশে আবার এসব হয় নাকি? কিন্তু মুহূর্তে ভার হয়ে এলো অনুর মুখশ্রী। আধার ঘনালো পান পাতার মতো উজ্জ্বল মুখটাতে। অরু এগিয়ে এসে শুধালো, কিন্তু কি আপা? অরুর জিজ্ঞাসু দৃষ্টির পাছে অনুর জবাবের উৎস খুঁজে পেয়েছি কিনা পাইনি, তার আগে নিচতলা থেকে প্রচণ্ড চেঁচামেচির আওয়াজ শোনা গেল। আওয়াজ শুনে মনে হচ্ছে কেউ কাউকে মারছে খুব সকাল সকাল। আবার কৃত্তিক কারোর সাথে ঝামেলা শুরু করলো না তো? কথাটা বোধগম্য হতেই কলিজায় পানি শুকিয়ে এলো অরুর। এই মানুষটা ঝামেলার মারামারি এসব না করে অরুকে এক দণ্ডি শাস্তি দিতে পারে না নাকি? না পারে না, কারণ সে তো দ্য গ্রেট অসভ্য উগ্র বেপরোয়া ছন্নছাড়া কৃতিক চৌধুরী, যার কাজই হলো সকাল সন্ধে ঝামেলা পাকানো। অরুর নিষ্ফুল ভাবনার ছেদ ঘটে আবারও নিচতলায় তীব্র শোরগোলের আওয়াজ। ভ্রম ছুটে গেলে অরু আর এক মুহূর্ত অপেক্ষা করে না। ওড়নাটা কোনো মতে গায়ে জড়িয়ে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে অনুকে বলে, আপা চল তো, আবার কি হলো দেখে আসি। অনুর কথায় উপর নিচ মাথা নাড়িয়ে বড় বড় পা ফেলে দোতলা ছাড়ল অনুও। ওরা দুবোন যখন প্রচণ্ড চিন্তায় উদ্বিগ্ন মস্তিষ্ক দ্রুত কদমে নিচে নেমে এলো, তখন অন্দরমহলে পুরোপুরি নীরব। অনু চারিদিকে চোখ বুলিয়ে ঘটনা বোঝার চেষ্টা চালাচ্ছে। হলরুমের মাঝ বরাবর পায়ের উপর পা তুলে ডিভানে বসে আছে কৃত্তিক। ওর আশেপাশে সায়র, অর্ণব, এলিসা, ক্যাথলিন, মোকলেস চাচা সবাই আছে। আজমেরি শেখও অন্য একটা কাউচে বসে আছে। সবার সামনে চরম অপরাধীর ন্যায় মেঝেতে বসে বসে কাঁদছে রূপা। দেখে মনে হচ্ছে এতক্ষণের ঝড়টা ওর উপরে দিয়ে বয়ে গেছে, কারণ ওর দিকে তাকিয়ে এখনও রাগে ফোঁসফাঁস করছে জাহানারা। আর আগুনের ফুলকিত
মতো চোখ জোড়া দেখে মনে হচ্ছে পারলে আরেক কয়েক ঘা বসিয়ে দেয় রূপাকে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি বলে তার হাত আটকে আছে। শক্তি বলটা কি তাহলে জায়নকৃতিক, ভাবছে ওরু। চারদিক অবলোকন করে ওরু হিসিয়ে অনুকে শুধালো, আপা কি হয়েছে বলতো? অনু জবাব দেয়, কাল সন্ধ্যাবেলায় টিউশনে গিয়ে সারা রাতেও আর বাড়িতে ফিরেনি রূপা। রেজাবাই গিয়েছিল ওকে আনতে, কিন্তু গিয়ে শুনে রূপা নাকি টিউশনিতেই যায়নি, কোনো এক ছেলের সাথে ভেগেছে। তাই সকাল সকাল মামি এসেছিল কৃত্তিক কুঞ্জে, মাকে বলে কয়ে কিছু একটা উপায় বের করানোর জন্য। সেটা জানাতেই তো আমি তোর রুমে গেলাম তখন। আর এখন এসব। ওদের কথোপকথনের মাঝেই অন্দরমহলে প্রবেশ করেন অরুর মামা। তিনি চারিদিকে থমথমে পরিস্থিতি বুঝে উঠতে না পেরে তার স্ত্রী জাহানারার দিকে এগিয়ে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কি হয়েছে? মেয়েকে এভাবে মেঝেতে বসে কাঁদছে কেন? স্বামীর কথায় গর্জে উঠলেন জাহানারা, রুষ্ট গলায় বললেন, সেটা তোমার মেয়েকে জিজ্ঞেস করো। সারা রাত একটা ছেলের সাথে ফষ্টি করে মান সম্মান খুইয়ে এখন ঘরের চৌকাট মারিয়েছে। ওকে মেরে ফেলার রেজার বাবা, নইলে আমি মহলের মুখ দেখাতে পারবো না। যে জাহানারার সবাইকে কথায় দাবিয়ে রাখে, মুখের জোরে সবাইকে উঠায় বসায়, আজ তার মেয়ে হয়ে কিনা এমন একটা নোংরা কাজ করে ফেললো। ছি, এখন আমি ওকে কী বা বলবো বলো? অরুর মামা কিছুটা শান্ত সুরে বললেন, আহ, এভাবে বলছো কেন? জাহানারা পুনরায় ঝাঁঝিয়ে উঠে বললেন, বলবো না তো কি করব? তোমার মেয়েকে গাড়ি করে কয়েকটা ছেলে মহল্লার মাঝখানে ফেলে রেখে গেছে, সবাই দেখেছে, কানাঘুষা পুরো মহল্লা গরম। তোমার কি মনে হয় এই মেয়ের আর বিয়ে হবে কোনো দিন? মুখপুরীর সব খুঁয়ে এখন আবার ফিরলি কেন? এই বলে জাহানারা আবারও রূপাকে মারতে উদ্যত হবেন, ঠিক তখনই জাহানারার বরাবর কথার তীর ছড়ে কৃত্তিক, স্টপ ইট, আই হেট নয়েজ। কৃত্তিকের গর্জনে থেমে গেলেন জাহানারা থেমে যেতেই কৃত্তিক তীর্যকণ্ঠে পুনরায় বলল, ঠিকই বলেছেন আপনি, আপনার মেয়ে কোথাও বিয়ে হবে না। লোকজন আপনার সম্মুখে ছিছি বলি আওড়াবে। এর কারণ অবশ্য আপনি নিজেই। লোকজনের হাড়ির খবর ঘেটে কাসুন্দি বানিয়েছেন এতদিন, এখন স্বয়ং আপনার মেয়ে পালা। তারা তো এবার আপনাকে আক মারাই করবে, এতে কোনো ভুল নেই। কৃতিকের কথায় জাহানারা জবাব খুঁজে পেল না। জবাব দেওয়ার মতো কী বা আছে? কথা তো সত্য। আজমের শেখ এখনও চুপচাপ। তিনি কৃতিকের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। আসলে চাইছেটা কি কৃতিক? সেটাই আপাতত ভাবছেন তিনি। ওরু এখনও চুপচাপ শুকনো মুখে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। কৃতিক স্পষ্ট চোখে এক নজর ওরুর দিকে তাকালো, অতঃপর সবার সামনেই ওকে ডেকে বলল, বেবি, এক গ্লাস পানি নিয়ে আয় তো, সকালে ব্রেকফাস্ট করে পানিটুকু অবধি খাইনি এখনো। ওরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে কিচেনের দিকে এগিয়ে গেলে কৃতিকের কথায় মোকলেশ চাচা হকচকিয়ে বলে ওঠেন, আমি নিয়ে আসছি বাবা। কৃতিক গম্ভীর গলায় বাদ সেধে বলল, আমার বউ আছে তোর এখানে, আপনি দাঁড়িয়ে থাকুন, আপনার সাথে জরুরি কথা আছে। মোকলেশ চাচাকে হুকুম করে পরক্ষণে জাহানারের দিকে তাকিয়ে কৃতিক বলে, রূপাকে মোকলেশ চাচার সাথে বিয়ে দিয়ে দিন। মোকলেশ এখনও অবিবাহিত, বয়স খুব বেশি না, মাত্র ৪৫ বছর। কৃতিকের কথায় যেন বাজ পড়ল পুরো হলরুম জুড়ে। আজমেরি শেখ তৎক্ষণাৎ তেতে উঠে বললেন, কৃতিক, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অফিসেও তুমি আমার অমতে ইচ্ছে মতো রুলস দিয়ে যাচ্ছ, আর এখন বাড়িতেও। কৃতিক হাতের ইশারায় আজমেরি শেখকে থামিয়ে জিভ দিয়ে গলা ঠেলে বলল, আমার কথা এখনো শেষ হয়নি মাদার ইনলো। তাছাড়া ডিলটা আপনার আমার মাঝে হচ্ছে না, ডিল হচ্ছে আমার আর ওনার মাঝে। চোখ দিয়ে জাহানারাকে ইশারা করে কৃতিক, তাই আপাতত আপনার মতামত গ্রহণযোগ্য নয়। আজমেরি শেখ আর কথা না বাড়িয়ে দীর্ঘশ্বাস ছেড়ে চুপ হয়ে গেল। জাহানারা রেগেমেগে বললেন, তাই বলে বাড়ির কেয়ারটেকারের সাথে আপনি আমার মেয়ে? জাহানারার কথা শেষ করার আগেই কথা ছুড়ল কৃতিক, বলল, বিয়ে হয়ে গেলে আমার বনানীর ফ্ল্যাটটা আমি মোকলেশ চাচা আর রূপার নামে উইল করে দেব। এছাড়া মোকলেশ চাচাকে আর তার যোগ্যতা অনুযায়ী জেকে গ্রুপের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। আফটার অল আপনারা আমার বউয়ের পরম আত্মীয়, এতটুকু দায়বদ্ধতা তো আমার আছেই, রাইট? কৃতিকের ছুঁড়ে মারা মেঘ না চাইতে জলের মতন অফার শুনে জাহানারা চোখে বিস্ময় চিকচিক করে উঠল। বনানীতে নিজস্ব ফ্ল্যাট তো তার বাবা দাদা 14 গোষ্ঠীও দেবে বলে মনে হয় না। সেখানে কৃতিক কিনা এমনি দিয়ে দিবে? জাহানারা চোখে মুখে লোভাতুর দৃশ্য ভেসে উঠেছে, ভেতরে টকবক করছে কামনার লাভডুডু।
জাহানারা তখন থেকে চুপ হয়ে আছেন দেখে অরুর মামা এবার কৃতিকের কথায় নাকচ করে বলল, অসম্ভব, তাই বলে মেয়েকে এমন 40 লোকের সাথে বিয়ে দেব নাকি? অরুর মামার রাশভারী কথা তখনই থেমে গেল যখন পাশ থেকে জাহানারা তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন, তুমি চুপ করো একদম। কে বিয়ে করবে তোমার এই অপয়া হতচ্ছাড়া নষ্টা মেয়েকে? যা হয় ভালোর জন্যই, উনি আমাদের ভালোর জন্যই এই কথা বলেছেন। চুপচাপ বিয়েতে মত দাও। তাছাড়া অমন বিশাল ফ্ল্যাটের মালিক হলে মোকলেসকে জামাই বানাতে আমার কোনো অসুবিধা নেই। এদিকে এই কাহিনী মূল চরিত্র মোকলেস চাচা এখনো হতবিম্বল চোখে একে একে সবার কথা শুনে যাচ্ছে। কৃতিক কি আসলেই তাকে বিয়ে দিয়ে তার এত বছরের বিষাদময় আইবুড়ো নাম ঘোচাবে নাকি? সেটাই আপাতত ভাবছে মোকলেস চাচা। সবার মাঝে নীরবতা বিরাজমান, শুধুমাত্র রূপা মায়ের হাত পা ধরে কান্নাকাটি করছে যাতে তাকে মোকলেস চাচার কাছে বিয়ে না দেওয়া হয়। অনু আর ওরু মামিকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু জাহানারা তার সিদ্ধান্তে অনড়। তিনি উল্টে খানিকটা দোনমনো করে কৃতিকে প্রশ্ন করি বলল, বলছি যে বিয়েটা হয়ে গেলে সত্যি ফ্ল্যাট পাবো তো ওরা? কৃতিক গভীর গলায় বলল, এখন বিয়ে হলে উইলটাও এখনই হবে, আমার কাগজপত্র সব রেডি। ঋত্বিকের কথা জাহানারা পুলকিত হয়ে নিজের স্বামীর উদ্দেশ্যে বলল, ওগো তাহলে আর দেরি কেন, কাজী আনার ব্যবস্থা করো, আজকে বিয়ে হবে ওদের। অরুর মামা খুব যে সৎ মানুষ তা নয়, টাকা অধিপত্য এসবের লোভ তারও আছে। মেয়ের সূত্র ধরে যদি এভাবে রাতারাতি লাখপতি হয়ে যাওয়া যায় তো ক্ষতি কি? হোক বিয়ে, মেয়ে তো আর পানিতে পড়ে যাচ্ছে না, উল্টো মোকলেসকে জামাই বানিয়ে নাকের ডগায় দড়ি দিয়ে ঘুরানো যাবে, ব্যাপারটা মন্দ হবে না। অবশেষে মনে মনে হাজারো লাভ লসের হিসাব কষিয়ে তবেই তিনি চললেন কাজী খোঁজার উদ্দেশ্যে। শেষমেশ নানান জল্পনা কল্পনা ইতি টেনে রূপার বিয়ে হতে হতে সকাল গড়িয়ে বিকেল হলো। এক হাতে রূপাদের বিয়ে হয়েছে আর অন্য হাতে ফ্ল্যাটের চাবি উঠেছে জাহানারার কোমরের গোছায়। আজমির ইশিকের কিছু বলার ছিল না, বললেও হয়তো জাহানারা পাত্তা দিত না, তাই নিজের গুরুগম্ভীর ধরে রাখতে চুপই রয়েছিলেন তিনি। আজকাল কৃতিকের কর্মকাণ্ডে তিনি শুধুই নীরব দর্শক মাত্র। কোনো কিছু বলার বা কৃতিকে বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার হেতু রাখে না কৃতিক। ব্যাপারটা আজমির ইশিকের নিকট চরম বিরক্তির পর্যায়ে উঠে এসেছে, তাও তিনি নিশ্চুপ। কারণ একটাই, অনুর বিয়ে। অনুর বিয়েরা সর্বোত্তম প্রস্থান দিতে চান তিনি। তারপর না হয় একে একে দান চালা যাবে, তাড়াহুড়োর কিছু নেই। তাছাড়া আজমির ইশিকের তাড়াহুড়োর জিনিসটা পছন্দ নয় মোটে। আজ যেহেতু বিয়ের প্রথম দিন, তাই মেয়ে জামাইকে নিয়ে খুশি মনে বাড়ি ফিরেছেন জাহানারা। কে জানে, হয়তোবা অনুর বিয়ে উপলক্ষে একদিন বাদে আবারও পুরো পরিবার শুদ্ধ কৃতিক কুঞ্জে হাজির হবেন তিনি। অরু তড়িঘড়ি পায়ে মাত্রই প্রবেশ করেছে কৃতিকের রুমে। রাগের তোপে শরীরটা রি করছে ওর। এখানে আসতে আসতে ঠিক করে নিয়েছে যা হওয়ার হয়ে যাক, আজকে কৃতিকে কিছু করা শুনিয়ে তবে এখান থেকে যাবে ও। কৃতিক তখন রুমেই ছিল, আপাতত তার মনোযোগ ল্যাপটপে নিবদ্ধ। অরু ভেতরে গিয়ে আচমকা কৃতিকের মুখের সামনে ল্যাপটপটা ঠাস করে বন্ধ করে দিল। অরুর কাণ্ডে কৃতিক কিছুটা রাগী গলায় বলল, হোয়াটস রং অরু, কাজ করছি তো। অরুর এক অগাধ বিশ্বাস কৃতিক ওকে পাগলের মতো ভালোবাসে। অন্য সবার সাথে যাই করুক না কেন, তবে অরুপ যদি কৃতিকের কলিজাটাও চিবিয়ে খেয়ে নেয় তবুও কৃতিক টু শব্দটা করবে না। সেই সাহস থেকে রেগে ফুসতে ফুসতে ও বলল, কাজ পরে করবেন, আগে বলুন এত বড় একটা অন্যায় কেন করলেন? মামিকে লোভ দেখিয়ে কেন মোকলেস চাচার মতো একটা 40 ঊর্ধ্বে লোকের সাথে রূপার বিয়ে দিলেন? বিয়ে কি একটা ছেলে খেলা যে যার সাথে খুশি যেভাবে খুশি বিয়ে দিয়ে দিলেন? আমি খুব ভালো করে জানি রূপা উধাও হওয়ার থেকে শুরু করে এত কাহিনীর পিছনে নিশ্চয়ই আপনার হাত আছে। বলুন কেন করেছেন এসব? অরুর একধারে বলে যাওয়া ননস্টপ কথার বহরে কান না দিয়ে পুনরায় ল্যাপটপে মন দিয়ে কৃতিক শান্ত সুরে বলল, বড়দের কথা এত জানতে হয় না অরু, ভুলে গিয়েছিস আমি যে তোর 12 বছরের বড়? কৃতিকের কথা অরু বিরক্ত হয়ে বলল, তাই এতই যখন বাড়ি আপনি বড়, আমি যে আপনার 12 বছরের ছোট সেটা কাল রাতে মনে ছিল না? এত করে বলেছিলাম, ছাড় দিয়েছিলেন একটুও? তখন তো নো এ করেছিলেন। অরু রাগে ফুসফুস করছে, কি বলছে না বলছে কিচ্ছু খেয়াল নেই ওর। তাই কৃতিক এবার উঠে গিয়ে অরুর মুখোমুখি হয়ে শটান দাঁড়িয়ে পড়ল। হঠাৎ ঘাড়টা একটু নিচু করে নরম শান্ত গলায় শুধালো, কি হয়েছে, এত রেগে আছিস কেন? অরু ঠোঁট উল্টে শক্ত গলায় বলল, কেন করলেন এটা? রাগের তোপে তীরে কাঁপতে থাকা অরু ফিনফিনে ঠোঁটে বৃদ্ধাঙ্গুলি বুলিয়ে কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল,
তুই আমাকে না বললেও তোর শরীর আমাকে বলে দেয় অরু। আমার অবর্তমানে তোর উপর দিয়ে ঠিক কতটা ঝড়ঝাপটা গিয়েছে। শুধুমাত্র আমাকে ভালোবাসার অপরাধে, আমাদের বিয়েটা মেনে নেওয়ার অপরাধে তোর আশেপাশের মানুষগুলো তোকে ঠিক কী পরিমাণ মানসিক যন্ত্রণায় ভুগিয়েছে সেটা তোর চেহারা, তোর শরীর দেখেই বুঝিয়ে গিয়েছি আমি। ইউএসএ থেকে আসার পর তোর অবস্থা দেখে নিজেকে নিজের শাস্তি দিতে ইচ্ছে করছিল আমার। তোকে যতবার চোখের সামনে দেখেছিলাম ততবারই নিজের রাগ সামলাতে পারছিলাম না আমি। মস্তিষ্ক আগুন হয়ে উঠেছিল আমার। ইচ্ছে করছিল আরও আগে দেশে না ফেরার শাস্তিস্বরূপ নিজেকে নিজে শেষ করে দেই। ফলস্বরূপ তোকে বারবার এড়িয়ে গিয়েছি। ওরও এখনও প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। ডাগর ডাগর চোখ দুটো কৌতূহল পরিপূর্ণ। ওর কৌতূহলের জোয়ার কিছুটা ভাটি দিয়ে আবারও বলা শুরু করে কৃত্তিক, মনে আছে ওরু, আমি বলেছিলাম তুই নিশ্চিন্তে থাক, পুরো দুনিয়া আমি দুহাতে সামলে নেব। যে সমাজ আমার বউয়ের দিকে আঙ্গুল তুলবে সেই সমাজের নিয়মে আমি পাল্টে দেব। হয়তো কিছুটা দেরি হয়েছে, কিন্তু আমি সেটাই করেছি। সমাজের রিপ্রেজেন্টরা হিসেবে তোর মামি তোর দিকে বারবার আঙ্গুল তুলেছে, তোর আমার বয়সের পার্থক্য নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছে, তোর শরীরের আমার করা ভালোবাসার স্পর্শগুলোকে নোংরা বলে আখ্যায়িত করেছে। ওই জন্যই আমি ওনার কথার বান ওনাকে দিয়ে কাটিয়েছি। আজ প্রথমে ওনার মেয়ের শরীরের নোংরা স্পর্শের কলঙ্ক উঠেছে, পুরো মহল্লার কাছে খারাপ আখ্যায়িত হয়েছে। তারপর দিন শেষে লোভের তাড়নায় উনি আবার ওনার মেয়েকে এমন একজন লোকের সাথে বিয়ে দিয়েছেন যার সাথে ওনার মেয়ের বয়সের পার্থক্য 1, 2 কিংবা 12 বছর নয়, গুনে গুনে 26 বছর। আজ থেকে তোর মামি আর তোর সামনে সমাজ নিয়ে একটু শব্দ করবে না ওরু, কারণ আমি সমাজের নিয়মটাই ভেঙে দিয়েছি। কৃতিকের কথায় হতবাক হয়ে ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে ওরু। চোখ দুটো আগের চেয়েও বৃহৎ আকৃতি ধারণ করেছে। মনে মনে ভাবছে, মানুষ এতটা গভীর আর সুকৌশলে চিন্তা কিভাবে করতে পারে। ওরু তখন থেকে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে দেখে কৃত্তিক ভ্রু উঁচিয়ে শুধালো, কি বউ, সবটা মাথার উপর দিয়ে গেল তো? ওরু নির্লিপ্ত চোখে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। কৃত্তিক ওকে বুকের মধ্যে টেনে এনে বলল, চিন্তা নেই, মোগলেশ চাচা মানুষ হিসেবে অসাধারণ। তাছাড়া ওরা যাতে ভালো থাকে সেসব ব্যবস্থা আমি নিজ হাতে করব। তার চেয়ে বড় কথা, রূপা যার সাথে পালিয়েছে সেই ছেলেটা মোটেও সুবিধার না। এক কথা ডাকাত বলতে পারিস। আই এম শিওর ও রূপাকে দূরে কোথাও নিয়ে পাচার করে দিত। ওর নিজের নরম দুহাতে কৃত্তিকের চওড়া পিঠখানা আঁকড়ে ধরে ওর শক্ত বুকের মাঝ বরাবর মুখ দাবিয়ে দিয়ে বলল, আপনি কি জানেন আপনি একটা বেস্ট হাজব্যান্ড, সবার থেকে বেস্ট। আজ থেকে আপনি যে নিশানা ধরে পথ এগোবেন, আপনার ফেলে যাওয়া সেই পায়ের ছাপে পা রেখে চোখ বন্ধ করে এগিয়ে যাব আমি, প্রমিস। এই যে পিঙ্কি প্রমিস। মিষ্টি হেসে কথাটা বলে কৃত্তিকের খড়খড়ে কোনো আঙ্গুলের ভাঁজে নিজের কোমল তুলতুলে কোনো আঙ্গুলটা প্রবেশ করালো ওরু। যেহেতু নিজেরা এদেশে ওদেশে চেনা পরিচিত তেমন কেউ নেই, তাই প্রি ওয়েডিং এর পার্টিটা কৃত্তিকগঞ্জের ছাদে আয়োজন করা হয়েছে। মাদুরে কেক টেক কেটে মাদুর পেতে আড্ডা দিতে বসেছে সবাই। আগামীকাল অনু প্রত্যয়ের গায়ে হলুদ, পরশু বিয়ে, তারপর সারা জীবনের জন্য এই পরিবারের অতিথি হয়ে যাবে অনু। ওর তো তাও বাড়িতেই বিয়ে হয়েছে, তার উপর কৃত্তিক ওকে বাচ্চাদের মতো করে আগলে রাখে। কিন্তু অনুকে তো শ্বশুরবাড়ি যেতেই হবে, পুরো একটা আলাদা পরিবারের সাথে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে হবে, দিনরাত সংসার সামলাতে হবে। সেসব ভাবতে গেলে প্রত্যয়কে নিজের করে পাওয়া বিয়ের আনন্দ সবকিছু কেমন ফিকে হয়ে যাচ্ছে অনুর হৃদয়ে। এই আড্ডাতে অনু ছাড়াও আরও একজনের মুখটা মলিন হয়ে আছে, সে হলো এলিসা, যার কিনা এই বিয়ে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ ছিল। সেই সকাল থেকে মুখ ভার করে বসে আছে, প্রয়োজনের বাইরে কারোর সাথে একটা কথাও বলছে না। কি অদ্ভুত! অনুর মন খারাপের কারণ জানে ওরু, কিন্তু এলিসা এই মাত্রা অতিরিক্ত ভীষণতা কিছুতেই ধরতে পারছে না। ওরু যখন চোখ মুখ কালো করে এলিসার দিকে আর চোখে তাকিয়ে এসব ভাবছিল, তখনই কুনুই দিয়ে সামান্য খোঁচা মেরে ওকে ডেকে উঠল নীলিমা। শুধালো, কি ভাবছিস বলতো তখন থেকে? নীলিমার ডাকে ধ্যান ভাঙে অরুর। ও না সূচক মাথা নাড়িয়ে ছোট্ট করে জবাব দিল, কিছু না। অতঃপর পুনরায় মন দিল সবার সাথে আলাপচারিতার। আপাতত শায়রি বকবক করে যাচ্ছে সবার মাঝে। অর্ণব গিটার দিয়ে বসেছে গান গাইবে বলে। অনু আর প্রত্যয় চোখে চোখে
হাজারো কথা আদান প্রদান করছে। কৃতিক সবার সাথে আড্ডা দিতে বসেছে ঠিকই, তবে তার ধ্যান জ্ঞান সবকিছু ম্যাকবুকে নিবদ্ধ। নতুন নতুন অফিস জয়েন করার পর থেকে সারাক্ষণ ল্যাপটপ নিয়ে বসে থাকে ও, কি জানি কি করে। ক্যাথলিন এলিসার কাঁধে মাথা রেখে অর্ণবের করা গিটারের টুংটাং আওয়াজে মন দিয়েছে। নীলিমা অরুর পাশে বসে শায়রের সাথে একের পর এক যুক্তিবিদ্যায় ব্যস্ত। একমাত্র অরুই চুপচাপ সবাইকে গভীর চোখে পরখ করছে। শায়র কি ভেবে যেন কথার এক পর্যায়ে হুট করেই বলল, গাইস চলো সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা যাক। আশেপাশের উৎসুক জনতা সবাই একে একে হ্যাঁ সূচক মাথা নাড়ালেও কৃতিক কিবোর্ডে আঙ্গুল চালাতে চালাতে গভীর গলায় বলল, আমাকে এসব ডেয়ার ফেয়ার দিলে খবর আছে তোর শায়র। কৃতিকের কথা সাহেব বিরক্ত কণ্ঠে বলল, এখানে আছিস মানে তোর খেলার অংশগ্রহণ করতেই হবে, নো কম্প্রোমাইজ। কথা শেষ করে একটা খালি হুইস্কের বোতল সবার মাঝে ঘোরালো শায়র। বোতল ঘোরাতেই সবার আগে ফেসে গেল বেচারি নীলিমা। শায়র নীলিমার দিকে তাকিয়ে কিঞ্চিত ভ্রু কুঁচিয়ে বলল, কি সাহসী আব্বাজানের সাহসী কন্যা, ট্রুথ না ডেয়ার? নীলিমা ঠোঁট বেঁকিয়ে বলল, ডেয়ার ফেয়ার পারবো না, ট্রুথ। শায়র নির্বিকার ভঙ্গিতে বলল, ঠিক আছে বলো তাহলে, বয়ফ্রেন্ড আছে? নীলিমা দাঁত কটপটি করে মনে মনে বলল, বদমাস বিদেশি বান্দর, জানতাম তুই ভুলভাল কোয়েশ্চেনি করবি আমায়। কি ভয় পেয়ে গেলে নাকি, রাগিনী? নীলিমা থমথমে গলায় উত্তর দিল, না নেই। নীলিমা জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে তেতে উঠল শায়র। সবার সামনেই ঝড়ের গতিতে নীলিমার দিকে ঝুঁকে গিয়ে চোখ মুখ খিচিয়ে বলল, বিএফ নেই তো আমাকে একটা চান্স দিতে পারতে। শুধু শুধু আব্বাজানকে গিয়ে তারা খাওয়ানোর মানেটা কি? তোমাদের মেয়েদের এত ভাব কেন বলো তো? শায়রের কাণ্ডে নীলিমা খানিকটা পিছিয়ে গিয়ে শুষ্ক গলায় বলল। ওদিকে শায়রের ভাবসাব এমন যে আজকে নীলিমার সাথে একটা হ্যাস্তন্যস্ত করিয়ে ছাড়বে ও। কেন ওকে আছলা বাঁশ দিয়ে তাড়া করা হলো সে প্রতিবাদ শুরু, কিন্তু ওকে মাঝপথে থামিয়ে দিয়ে অর্ণব বলল, থাম ভাই, খেলার মাঝখানে কি শুরু করলি? খেলাটা কন্টিনিউ কর, নয়তো চললাম। অনেক রাত হয়েছে, ঘুমাবো। শায়র নিজেকে সংবরণ করে ফুসফুস করতে করতে পুনরায় বোতল ঘোরালো। এবার গিয়ে বোতল থামলো কৃত্তিকের সামনে। কৃত্তিক সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড় দিয়ে অর্ণব বলল, কি নিবি, ট্রুথ না ডেয়ার? কৃত্তিক নির্লিপ্ত কণ্ঠে বলল, ট্রুথ, তবে কোনোরূপ ফাজলামো করবি না, বলে দিলাম। অর্ণব কৃত্তিকের সতর্ক বার্তায় দুপাশে তোয়াক্কা না করে সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ল ওকে, ওরকে তোর দেওয়া ফার্স্ট গিফট কি ছিল? আর এমন কি স্পেশাল গিফট যা তুই ওকে দিতে চাস, এখনও দেওয়া হয়নি? অর্ণবের কথা শেষ হলে কৃতিক ম্যাকবুক থেকে চোখ সরিয়ে অরুর পর্যবেক্ষণ করল, যে লাজুক লতা হয়ে হাত দিয়ে কানের পেছনে চুল গুজে কৃতিকের দৃষ্টি এড়াতে বারবার এদিক ওদিক তাকাচ্ছে। কৃতিক অরুর দিকে দৃষ্টি রেখেই একটু ভেবে বলল, আই থিঙ্ক ফার্স্ট গিফট ছিল কিছু পাজামা সেট। আর স্পেশাল গিফট যদি বলিস, দেন আই ওয়ান্না গিভ হার মাই বেস্ট ডিএনএ। এই কি ঠোঁট কাটা কথা! কৃতিকের কথা শুনে কাশি উঠে গেল সবার। ওরু লজ্জা টজ্জা ঠিকিয়ে তুলে কৃতিকের দিকে তাকিয়ে কটমুটিয়ে বলল, নির্লজ্জ লোক। কৃতিক ঠোঁট উল্টে নির্বেকার ভঙ্গিতে বলল, আশ্চর্য, ট্রুথ আর ডেয়ার খেলা হচ্ছে, তাই তো সত্যিটা বললাম। ওরু চোখ মুখ খিচিয়ে বলল, এই সত্যি কে বলতে বলেছে আপনাকে? ওদের স্বামী স্ত্রীর বিতরণার মাঝে শায়র হো হো করে হেসে বলল, শুনেছিস অর্ণব, যে কে এখনো বাসরটাই করতে পারলো না, এদিকে বাচ্চা উপহার দিয়ে দিচ্ছে। হাউ ফানি! কৃতিক শায়রের মেলে যাওয়া চোয়ালখানা আলতো হাতে বন্ধ করে দিয়ে বলল, আপাতত মুখটা বন্ধ কর, যখন হবে তখন ঠিকই টের পাবি আদৌ বাসর করেছি কি করিনি। ওরও তৎক্ষণাৎ সবার মধ্যে থেকে উঠে গিয়ে গনগটিয়ে নিজে চলে গেল। শায়র হাঁক ছেড়ে বলল, আরে এলোকেশি, কোথায় চলে যাচ্ছ? খেলা তো শেষ হয়নি। শায়র কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কৃতিক আচমকা শায়রের গলা চেপে ধরে বলল, শালা, তোকে কতবার বলেছি আমার বউকে তুই ডাকবি না কখনো। আবার ঢং করে এলোকেশি ডাকা হচ্ছে, আজ তোর খবর আছে। এই বলে কৃতিক শায়রের গলাটা গায়ের জোরে চেপে ধরে। শায়র কোনো মতো শ্বাস টেনে অস্পষ্ট আওয়াজে অর্ণবকে বলে ডাকে, ভাই থামা এটাকে, বিয়ের আগেই আমার হবু বউটা বিধবা হয়ে যাবে তো। এলিসা ওদের ঝামেলার মাঝখানে অকস্মাৎ চেঁচিয়ে উঠল, বেশ চড়া গলায় বলল, থামবি তোরা, অসহ্য লাগছে আমার।
অর্ণব সায়রকে রেখে এলিসার দিকে এগিয়ে গিয়ে ওর মাথায় আলতো হাতে ছুঁয়ে বলল, এলি কি হয়েছে জান, মন খারাপ? এলিসা জবাব দিল না। এক ঝটকা অর্ণবের হাতটা ঝাড়ি মেরে সরিয়ে বড় বড় পা ফেলে চলে গেল ছাদ থেকে। গোধূলির শেষে সন্ধ্যা তিমিরের মুড়িয়ে গিয়েছে চারিপাশ। আজ বোধহয় অমাবস্যা, তাই সন্ধ্যাখানেক রাতের মতো নিকষ কালো আধার নেমেছে ধরণী জুড়ে। তবে সেই আধারের এক চিলতে নিকষ কালো অবিশিষ্ট নেই কৃত্তিককুঞ্জে। কি করিবা থাকবে, পুরো বাড়িটা ফেরি লাইট আর ল্যান্টার্নের আলোয় ঝিকমিক করছে। সন্ধ্যা হতে যেন পুরো মহলও জ্বলে উঠেছে কৃত্তিককুঞ্জনে চকচকে আলোয়। অদূর সদরঘাট থেকেও সেই আলোর ছটা পাখির চোখে দেখা যাচ্ছে। মানুষ ঘুরে ঘুরে দেখছে আর ভাবছে, কি হচ্ছে ওখানে, এত আলোই বা কেন? আজমেরি সে কোনোরূপ ত্রুটি রাখতে চান না মেয়ের বিয়েতে, ওই জন্যই হয়তো এত আয়োজন, ধুমধামের কোনো শেষ নেই। সন্ধ্যার পুরোপুরি গেট ছাড়িয়ে ভেতরে প্রবেশ করেছে নামি দামি গাড়ির বহর। এরা কেউ কেউ জেকে গ্রুপের ভিআইপি ক্লায়েন্ট, নয়তো জামশেদ জায়নের রাজনৈতিক সূত্রে পূর্ব পরিচিতরা, যাদের আপাতত আজমেরি শেখ আর কৃত্তিক দুজন মিলেই আমন্ত্রণ জানাচ্ছে। যদিও বা দুজন কেউই কারোর সঙ্গে কথা বলে না, কিন্তু এই মুহূর্তে ক্লায়েন্টদের সামনে সবকিছু স্বাভাবিকভাবেই সামলাচ্ছেন তারা। ইটস কল্ড প্রফেশনাল রিলেশন, যেটা কৃত্তিক আর আজমেরি শেখ দুজনেই বেশ ভালো মতো রপ্ত করতে পারে। প্রত্যয়নও স্টেজে বসে আছে, ওদেরকে মেহমানের টুকটাক উপহার সামগ্রী দিয়ে যাচ্ছে। এখনও গায়ে হলুদ পর্ব শুরু হয়নি। গেস্টরা সবাই সফট ড্রিঙ্কস পান করছে। কৃত্তিক অনেক বছর পর দেশে ফেরার দরুন অনেকেই এগিয়ে এসে ওর সাথে কুশল বিনিময় করে যাচ্ছে। এলিসা মাত্রই অন্দরমহল থেকে বেরিয়েছে, ওর পরনের ল্যাভেন্ডার কালারের লেহেঙ্গা। গায়ে হলুদের প্রোগ্রাম হলেও আলাদা কোনো ড্রেস কোড ছিল না বলে যে যার মতো জামা কাপড় পরে নিয়েছে ওরা। তবে অর্ণব এলিসার সাথে মিলিয়ে ল্যাভেন্ডার কালারেরই পাঞ্জাবি চড়িয়েছে গায়ে। শাহরের আপাতত দেখা মিলছে না। কৃত্তিক মেরুন ভেলভেট প্রিন্স কোট পরেছে, সেই সাথে ব্ল্যাক স্কিনি ডেনিম। ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো আজ বেশ অনেকটা ছোট করা হয়েছে। এলিসাকে বেরোতে দেখে অর্ণব ওর হাত টেনে আহত সুরেই বলল, কথা বলছিস না কেন এলি, কি হয়েছে তোর? এলিসা কঠোর গলায় বলল, হাত ছাড় অর্ণব, ভাল লাগছে না। না, ছাড়বো না। ওদের এই বাকবিতণ্ডার মাঝেই একদম হুট করে স্টেজে এন্ট্রি নিল দুজন ব্রাইডমেড। প্রথমে লাল নীল চোখ ধাঁধানো লাইট, অতঃপর হঠাৎ করে বেজে ওঠে সবার প্রিয় গান। এলিসা অর্ণব তৎক্ষণাৎ নিজেদের তর্ক বিতর্কে ইতি টেনে অবাক চোখে স্টেজে তাকালো। শায়ের মাত্র কিছু মিষ্টি আর দধি নিয়ে এক সাইডের টেবিলে বসেছিল। ও সিদ্ধান্ত নিয়েছে এই বিয়েতে ও ডায়েট ফাইট ভুলে সব খাবে। তারপর আমেরিকা ফিরে যা হবে দেখা যাবে। যেইভাবে সেই কাজ। 1 চামচ দধি মুখে নিয়েছিল কেবল, কিন্তু সেই দধি গলা দিয়ে নামার আগে ওর চোখে আটকে গেল স্টেজে। দেখলো ফেরি টেল থেকে নেমে আসে দুটো জলজন্ত পরী স্টেজে হিন্দি গানের সাথে কোমর দোলাচ্ছে। তাদের হাসির ফোয়ারা যেন চারিদিকে মুক্ত দানার ন্যায় ঝরে পড়েছে। সেদিকে তাকিয়ে কয়েকবার পলক ফেলে অস্পষ্ট শায়ের বলল, এটা কি আসলে আমার রাগিনী নাকি? হায় আল্লাহ, এত সুন্দর কেন লাগছে, নজর লেগে যাবে তো সবার। পচা মেয়েটাকে কে বলেছে এভাবে নাচতে? আমার তো হার্টবিট ফেল করছে। ও গড। কৃতিক তখনও ক্লায়েন্টদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত। একজনের পর একজন আসছে, চারিদিকে তাকানোর ফুসরত নেই ওর। নেই স্টেজের দিকেও মন। কিন্তু হঠাৎ করেই ওর কেন যেন মনে হলো স্টেজে এই মুহূর্তে যে মেয়েটা গানের তালে পা দোলাচ্ছে, সুন্দর সুন্দর ভঙ্গিমাতে হেলে দুলে নাচ করছে, সেই মেয়েটাকেও চেনে। কেন যেন উষ্ণ হৃদয়টা বলছে, একবার ফিরে তাকা কৃত্তিক, শুধু একবার, অ্যান্ড দেন ইউ উইল বি ফাকিং স্পিচলেস। কৃত্তিক তাকালো, হুট করে নয়, আস্তে আস্তে সময় নিয়ে নজর ঘোরালো। আর তারপর ওর হৃদয়টা ওখানেই থমকে গেল। ওর ওকে এতটা হাসি খুশি বোধহয় এই জীবনে দেখেনি কৃত্তিক। তার উপর এমন মাতাল করা নাচ। ওরও এত সুন্দর করে নাচতেও পারে? কৃত্তিক হা হয়ে তাকিয়ে আছে স্টেজে নৃত্যরও ওই অষ্টাদশীর দিকে। পরনে অফ হোয়াইট লেহেঙ্গা, হাঁটু সমান লম্বা চুলগুলো পুরোপুরি বাঁধনহারা তার। গলায় কানে সিঁথিতে সাদা পাথরের ছোট ছোট জুয়েলারি
ওরকে দেখে চোখ জ্বলে যাচ্ছে কৃত্তিকের। এই মেয়েটা ওর হৃদয় হরণী। সে ছোট্টবেলা থেকে নিজের মায়া বলে কৃত্তিককে বশ করে রেখেছে। আজকে মনে হচ্ছে ওরুকে নতুন করে আবিষ্কার করলো কৃত্তিক, যে ওরু নিজেকে মেলে ধরতে জানে, খিলখিলিয়ে হাসতে জানে, বুক ভরে শ্বাস নিতে জানে। কিন্তু কৃত্তিক তো শ্বাস নিতে পারছে না, ওর তো দম বন্ধ হয়ে আসছে। এই ওরুকে দেখে ওর মোটেও স্বস্তি লাগছে না, কেমন হাঁসফাঁস লাগছে। বুকের ভেতরটা শুকনো ব্যথায় চিনচিন করছে। বারবার মনে হচ্ছে আমার বউটা এত কেন সুন্দর, এত কেন নিখুঁত। উপরওয়ালা কি একটুখানি খুঁত রাখতে পারতো না কৃত্তিককে একটুখানি স্বস্তি দেওয়ার জন্য? এখন যে কৃত্তিকের মাতাল মাতাল লাগছে, খুব ইচ্ছে করছে নৃত্যর উপর অরুর পাশে দাঁড়িয়ে সবাইকে অ্যানাউন্সমেন্ট করে বলতে, দেখো সবাই, এই মিষ্টি মেয়েটা আমার বউ, আমার হার্টবিট, আমার সব কিছু, শুধু আমার। ওর নেশায় আমি আসক্ত, সঙ্গীন প্রণয় আসক্ত। কিন্তু কৃত্তিক তো সেসব বলতে পারে না, কারণ হৃদয়ের কথা মুখ ফুটে বলে বেড়ানো ওর ধাঁচে নেই। তাই ওর নাচ শেষ হতেই ওকে টেনে টুনে মহলের মধ্যে নিয়ে গেল কৃত্তিক। করিডোরের এক প্রান্তে দাঁড়িয়ে ওরও একটু ভয়ত গলায় শুধালো, কি হয়েছে, এভাবে টানছেন কেন? কৃত্তিক ওর দিকে এগিয়ে আসতে আসতে হাসকি টোনে বলল, কি করছিস সেটা? আমি তো ঠিক নেই ওরু, আই এম নট ওকে। ওরু কৃত্তিকের কপালে হাত ছুঁয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, কেন, কি হয়েছে? সেদিন বৃষ্টিতে ভিজলেন বলে জ্বর আসেনি তো আবার, দেখি? কৃত্তিক ওরুর হাত সরিয়ে দিয়ে নিজের এক হাত ওরুর আঁচলে ফাঁক গলিয়ে ওর মেদহীন উদরে ছোঁয়ালো। কৃত্তিকের শক্ত হাতের স্পর্শে তৎক্ষণাৎ কেঁপে উঠল অরু। কম্পিত কণ্ঠে বলল, কি করছেন? আঁচলটা এলোমেলো হয়ে যাবে তো। হলে হোক, তুই যে আমাকে এলোমেলো করে দিয়েছিস তার কি হবে? এভাবে কেন নাচতে গেলে অরু? আমার যে এখন বুকে ব্যথা করছে খুব, মনে হচ্ছে মরে যাব। তোকে একান্তে কাছে পেতে ইচ্ছে করছে, কিন্তু সেটা তো এই মুহূর্তে সম্ভব নয়, কারণ বাইরে সবাই আমার সাথে মিট করার জন্য ওয়েট করে বসে আছে যে। তাহলে এখন কি করব আমি? তোর প্রতি এত কেন আসক্তি আমার? কেন এত সুন্দর তুই, বল না। তোকে কাছে না পেয়ে আমি যদি বুকের ব্যথায় মরে যাই, তখন সব দোষ তোর। কৃত্তিক উদ্ভ্রান্তের একের পর এক বুলি আওড়াই যাচ্ছিল। ওর চোখে মুখে ভীষণ কাতরতা, ভীষণ অসহায়ত্ব। কিন্তু এই পর্যায়ে এসে ওর মুখটা হাত দিয়ে আলতো করে চেপে ধরল অরু। অতঃপর কৃত্তিকের চোখে চোখ রেখে না সূচক মাথা নাড়ল। কৃত্তিকের একটা হাত তখনও পেছনে লুকানো। ওরও চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে কৃত্তিক এবার বিনা দ্বিধায় হাঁটু ভেঙে বসে পড়ল ওর সামনে। আলতো হাতে শাড়ির আঁচলটা সরিয়ে নির্লিপ্তে ঠোঁট ছোঁয়ালো ওর তুলতুলে কোমল উদরে। এরপর অন্য হাতটা সামনে বাড়িয়ে কাঁচা হলুদের রঙে রাঙিয়ে দিল ওর সমগ্র উদর। কৃত্তিকের এক একটা কাজ প্রত্যেকবারই বিস্ময় হতবিম্বল হয়ে পড়ে অরু। এবারও তার বিপরীত নয়, তবে এই মুহূর্তে বিস্ময়ের চেয়ে লজ্জায় চুপসে গিয়েছে ও। কৃত্তিক কী করলো এটা? কারো চোখে পড়লে নিশ্চয়ই ওরুকে পাগল ভাববে। তারা তো আর জানে না যে ওরুর একটা পাগল স্বামী আছে। ওরও আপন মনে হিজিবিজি ভাবছে। কৃত্তিকের ঘোর কাটেনি তখনও। ও উঠে দাঁড়িয়ে ওরুকে এক ঝটকায় পেছনে ঘুরিয়ে ওরুর লম্বা চুলগুলো একপাশে সরিয়ে দেয় এবং এর পরপরই পুনরায় নিজ হাতে হলুদ রঙে রাঙিয়ে দিল ওর কোমল পৃষ্ঠদেশ। অতঃপর সেভাবে পেছন থেকে দু হাতে শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরে ওর হলুদ লাগানো পৃষ্ঠদেশের নিজের গাল ঘেঁষে দিল পরম আবেশে। কৃত্তিকের খড়দাড়ি, সুচালো অনুভূতি আর ঠোঁটের স্পর্শে আরও এক দফা কাঁপুনি দিয়ে উঠে ওরুর সর্বাঙ্গ। ও আর সহ্য করতে পারল না কৃত্তিকের এমন এলোমেলো স্পর্শ। অগত্যায় কৃত্তিকের দুর্বলতার সুযোগ নিয়ে এক ছুটে পালিয়ে চলে গেল কৃত্তিকের দৃষ্টি অগোচরে।